কেমন আছো? আশা করি ভালো আছো। ষষ্ঠ কি ভালো আছো, ভালো থাকে কামনা করি। আজকে আমি যে পাঠটা দেব, পাঠটা হলো ষষ্ঠ শ্রেণী সাধারণ বিজ্ঞান। আজকে আমরা গত ক্লাসে যে জীব জগতের যে চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম, সেই চ্যাপ্টারে পার্ট 3, 4, 5, 6, 7 এইটার মধ্যে আমরা সারগর্ভটা আজকে আলোচনা করব, গুরুত্বপূর্ণটা আমরা আলোচনা করব। আমাদের পাঠ শিরোনাম হলো আজকে অপুষ্পক উদ্ভিদ ও সপুষ্পক উদ্ভিদ। প্রথম আমরা জানতে হবে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে বা সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। আমরা জানি অপুষ্পক যে উদ্ভিদের কোনো ফল হয় না, রেণু বা স্পোর মাধ্যমে প্রজনন সংক্রমণ করে এবং সমগ্র দেহী উদ্ভিদ, তাদেরকে আমরা বলি অপুষ্পক উদ্ভিদ। যেমন অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হলো স্পাইরোগেরা, মস ও পান। আর সপুষ্পক উদ্ভিদ হলো যে উদ্ভিদের ফুল ও ফল হয়, তারপরে ফুল ও ফল হয় এবং পরাগনের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে এবং যার মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়, তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের উদাহরণ হলো যেমন আম, কাঁঠাল, শাপলা, জবা। তাহলে এখন প্রথম আমরা জানলাম সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ কাকে বলে। আমাদের আশেপাশে আমরা যদি আমাদের চারপাশে আমাদের পরিবেশের মধ্যে আমরা একটু নির্বাচন করতে পারি কোনটা সপুষ্পক উদ্ভিদ কোনটা অপুষ্পক উদ্ভিদ। এখানে আমরা 2-3টা করে উদাহরণ দিয়েছি। তোমরা এটা তোমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন উদ্ভিদ থেকে তোমরা সপুষ্পক অপুষ্পক উদ্ভিদের কয়েকটা উদাহরণ তোমরা সংগ্রহ করবে। এখন আমরা আলোচনা করব অপুষ্পক উদ্ভিদ ও সপুষ্পক উদ্ভিদের পার্থক্য। অপুষ্পক উদ্ভিদ হলো প্রত্যেকটা উদ্ভিদের ফুল ও ফল হয় না, কেননা ফুল ও ফল হয় না, এবং উদ্ভিদের ফুল ও ফল হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয়। অপুষ্পক উদ্ভিদের অনেক উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। দুই একটা হয়তো কোনো কারণ ব্যতিক্রম থাকতে পারে, দুই একটা হয়তো মানে এটা বিভক্ত করা যায়, কিন্তু বেশিরভাগ উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। উদ্ভিদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। সাধারণত উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের এদের ফুল, পাতা, তারপরে কাণ্ড, মূল, এটা আলাদা আলাদা করে আমরা ভাগ করে ফেলতে পারি। ওইটা এমন ছোট, বেশিরভাগই অপুষ্পক উদ্ভিদের ছোট আকারে ছোট হয়। এটা কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা আমরা আসলে নির্ধারণ করতে আমাদের অনেকই কষ্ট হবে, এবং একটা ছোট আকারের কারণে এটা আমরা নির্ধারণ করতে পারি না। সুতরাং এটাকে নির্ধারণ করা যায়, বিভক্ত করা যায়, অপুষ্পক উদ্ভিদ মানে বিভক্ত করা যায় না। এদের মূল নেই, মূলের পরিবর্তে রাইজোইট রয়েছে। এরা মূল নেয়, এরা সাধারণত যে কোনো পরগাছা এদেরকে বলা হয়। সাধারণত বিভিন্ন উদ্ভিদের উপরে তারা বেঁচে থাকে, মানে জীবন ধারণ করে। সুতরাং এদের কোনো মূল নাই, মূলের পরিবর্তে রাইজোইট রয়েছে। এদের মূল আছে, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, তারপরে মানে জাম গাছ, বিভিন্ন কাঠ গাছগুলোর এটা দেখা যাচ্ছে মূল আছে। আমরা দেখি বিভিন্ন সবজি গাছেরও দেখলে মূল আছে, তাহলে এটা এদের মূল আছে। সাধারণত অপুষ্পক উদ্ভিদের বাষ্পায়ন অবস্থায়, আমরা যে কোনো বাষ্পায়ন অবস্থায়, যেমন বিভিন্ন রকমের পুকুরে তারপরে ডোবা, নালা, এগুলো আমরা বাষ্পায়ন অবস্থায় দেখতে পাই। ভেজা দেয়ালের মধ্যে বিভিন্ন চক্রাক জাতীয় কিছু উদ্ভিদ আমরা দেখতে পারি, যেটা আমরা সহজে ছোট উদ্ভিদের মতো বুঝেও যায় না। তারপরে প্রাচীর দেওয়ালে দেখা পুরনো প্রাচীর, যেটা অনেকদিন হয়ে গেছে, শ্যাওলা মানে চক্রাক, এগুলো এখানে থাকে, এইগুলো আমরা দেখতে পাই। আর হলো এটা মাটিতে জন্মে, সাধারণত যেমন আম গাছ, কাঁঠাল গাছ, তারপরে জাম গাছ, বিভিন্ন ফলফলাদি, বিভিন্ন রকমের বিভিন্ন সবজি গাছগুলো সাধারণত মাটিতে এরা জন্মে। রেণু বা স্পোরের মধ্যে প্রজনন সম্পন্ন, এটা বিভিন্ন একটু তাদের রেণু হয়, এটা একটু ছোট কার রেণু হয়, এটা আমরা এত খালি সুতো অনেক সময় দেখতে পারি না। এটা রেণু বা স্পোরের মাধ্যমে তারা প্রজনন সম্পন্ন করে। এটা পরাগায়নের মধ্যে পরাগায়ন, এটা পরাগায়নের মধ্যে প্রজনন সম্পন্ন। সপরাগায়ন আর পরপরাগায়ন দুইটা যে উদ্ভিদ নিজের ফুল নিজের মধ্যে পরাগায়ন করা, সেগুলো পরপরাগায়ন। যে উদ্ভিদের পরাগরেণু অন্য ফুলের পরাগরেণুতে মানে যাই যে পরাগায়ন করা, সেগুলো পরপরাগায়ন। এটা পরাগায়নের মাধ্যমে সাধারণত এরা সপুষ্পক উদ্ভিদ প্রজনন ক্ষমতা সম্পন্ন করে। তার উদাহরণ আমরা যে মস প্রাণ, ডেকি শাক আমরা সবাই মস প্রাণ, এটা আমাদের আশেপাশে আমরা দেখতে পাই। এগুলো আমরা দেখলে আমরা উদাহরণগুলো দেখতে পারবো। উদাহরণ হলো কলা, লিচু, যেমন আম, জাম, কাঁঠাল, তারপরে এগুলো আমরা উদাহরণ দিতে পারি। তাহলে আজকে আমরা প্রথমে আমরা আমাদের আজকে 3, 4, 5 পার্ট এর মধ্যে আমরা 6 পার্টের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ আমরা পাইলাম
আমাদের অপসর্বদ্বীপ সপুষ্পদ্বীপের সংজ্ঞা, তারপরে অপসর্বদ্বীপের উদাহরণ, সপুষ্পদ্বীপের উদাহরণ, অপসর্বদ্বীপ সপুষ্পদ্বীপের পার্থক্য, এটা আমরা বাড়িতে ভালোভাবে আমরা যাচাই মানে ভালো করে পড়লে, এছাড়াই আমরা 6টা এখানে পার্থক্য দিচ্ছি। আমরা যদি লিখতে চাই এটা অনেক মানে আরো 10-20টা পার্থক্য আমরা লিখব। এটা ছাড়াও তোমরা বাড়িতে চেষ্টা করবা আর 2-4টা পার্থক্য তোমরা লিখতে পারো কিনা। তা আমাদের আবার এখানে সপুষ্পদ্বীপের এরপরে আমরা আমাদের 7 পার্টে দেখা যাচ্ছে আমাদের একা আছে পার্টের সাথে আছে সপুষ্পক উদ্ভিদ আসলে 2 প্রকার। সপুষ্পক সাধারণত 2 প্রকার, এগুলো নগ্নবীজী উদ্ভিদ আর হলো আবৃতজীবী উদ্ভিদ। তো নগ্নবীজী উদ্ভিদটা কাকে বলে আমরা সাধারণত জানি, উদ্ভিদের মূল ডিম্বাশয় না থাকায় ডিম্বগুলো নগ্ন থাকে। এগুলো উদ্ভিদের মূলে ডিম্বাশয় না থাকায় ডিম্বগুলো নগ্ন মানে ইয়ে থাকে, যেমন সাইকাস স্পাইনাস, এগুলো মানে উপরে কোনো চামড়া আবৃত কোনো কিছু থাকে না, বা বিশেষ করে আমরা আবৃত উপরে যে খোলস না এরকম কিছু থাকে না, এটা হলো নগ্নজীবী বীজী উদ্ভিদ। আর আবৃতজীবী উদ্ভিদ হলো যে ফুলে ডিম্বাশয় থাকে, ডিম্বগুলো ডিম্বাশয়ে সজ্জিত থাকে, নিষেকের পর বীজীয় ডিম্বাশয় ফলে পরিণত হয়, যেমন তার নারিকেল, সরিষা ইত্যাদি। এগুলো সাধারণত একটা খোলস থাকে, যা নারিকেলের উপরে একটা ছোবটা থাকে। তারপরে মানে এখানে যেমন সরিষা গাছ, সরিষার ভিতরে তেল থাকে, সরিষার একটা ছোবটা থাকে, যেমন বিভিন্ন ডাল মানে মসুর ডাল বিভিন্ন রকম আছে না, এগুলোর মধ্যে ইয়ে থাকে, বিভিন্ন ফলের উপরে এই ছোবটা থাকে, কিন্তু এটা আবৃতজীবী, এটা উপরে আবৃত থাকে। আর নগ্নবীজীটা মানে জাস্ট একটা উপরে কিছুই থাকে না, এটা নগ্নবীজী উদ্ভিদ। তাহলে আজকে আমরা আজকে যেটা আলোচনা করলাম সপুষ্পক উদ্ভিদ 2 প্রকার, নগ্নবীজী উদ্ভিদ আর আবৃতবীজী। এই 2টা প্রকার আমরা ভালোভাবে জানতে হবে, কারণ আমরা সপুষ্পক উদ্ভিদের 2টা প্রকার আছে, এগুলো আমরা ভালোভাবে চিনতে হবে। এই কারণে আমরা আমাদের আশেপাশের পরিবেশ থেকেও এরকম আমরা এই নগ্নবীজী আর আবৃতজীবী উদ্ভিদ আমরা বের করতে পারবো। সুতরাং তোমরা বাড়িতে দেখবা এবং তোমাদের বাড়ির আশেপাশে যেসব পরিবেশের মধ্যে থেকে বিভিন্ন উদ্ভিদ আছে, উদ্ভিদ থেকে তোমরা এই নগ্নবীজী আর আবৃতবীজী উদ্ভিদটা তোমরা চিহ্নিত করবে। এবং তোমরা এখানে আমি 2টা করে উদাহরণ দিয়েছি, তোমরা আরো 2টা করে উদাহরণ বেশি লিখতে চেষ্টা করবা। এখানে আমরা যে উদাহরণ দিয়েছি এর থেকে আরো সংগ্রহ করবা। তাহলে এই জিনিসগুলো যেভাবে আমি আজকে আলোচনা করেছি, এই আলোচনাটা তোমরা ভালো করে দেখে এখানে আমি মনে করি এই 3, 4, 5, 6, 7 মধ্যে এটা নৈতিক অভিক্ষা ছোট ছোট প্রশ্ন হতে পারে, নৈতিক প্রশ্ন হতে পারে। তোমরা বাড়িতে ভালো করে এগুলো ছোট ছোট প্রশ্নগুলো চিহ্নিত করবা, চিহ্নিত করলে সেটা পড়বে। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 3, 4, 5, 6, 7 মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ সমস্যা মূল প্রশ্ন হলো যে এটি তোমরা এগুলো ভালো করে দেখবে, ভালো করে পড়ালেখা করবে। আশা করি তোমাদের উপকার হবে। পরবর্তী ক্লাসে আমরা 8 বা 9 অন্য পাঠগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে মনোযোগ সহকারে পড়বে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।